হাইজ্যাংয়ের সবচেয়ে বড়লোক ব্যক্তির মেয়ে লুসি, যে কিনা পিৎজা ডেলিভারি করত। ঘটনাচক্রে একদিন লুসির দেখা হয় হেনরির সাথে, কিন্তু হেনরিও লুকিয়ে যায় তার আসল পরিচয়। কি হবে তাদের সম্পর্কের পরিণতি, সেই নিয়েই ভীষণ মজার, রোমান্টিক, ইন্টারেস্টিং একটা চাইনিজ ড্রামা আজকে এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার শুরুতে আমরা আমাদের প্রধান চরিত্র লুসি লিকে দেখতে পাই, যে কিনা চায়নার হাইজ্যাং এর সবচেয়ে ধনী ব্যক্তির মেয়ে। লুসি একটা হেলিকপ্টার থেকে নামে এবং তার সহকারীদের সাহায্যে পিৎজা ডেলিভারি গার্লের ড্রেস পরে নেয় এবং তার স্কুটারে চড়ে বসে। তখনই সেখানে লুসির বাবা মিস্টার এডওয়ার্ড লি হাজির হন, এবং লুসি তো তার বাবাকে দেখে প্রচন্ড খুশি হয় এবং ছুটে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। লুসি বলে, বাবা তুমি এখানে কি করছো? তার বাবা এডওয়ার্ড বলে যে, লুসি অনেক হয়েছে, এবার বাড়ি ফিরে চলো। হাইজ্যাংয়ের সবচেয়ে ধনী ব্যক্তির মেয়ে হয়ে তুমি পিৎজা ডেলিভারির কাজ করছো, এটা কি বাবা হয়ে আমি মেনে নিতে পারি? লুসি বলে যে, বাবা এটা তো আমার পার্ট টাইম জব, তাছাড়া তুমিই তো বলেছিলে আমি যদি নিজে নিজে 100 মিলিয়ন কামাতে পারি তাহলে তুমি আর বিয়ে নিয়ে আমার উপর চাপ দেবে না। তাহলে যাও, তুমি বাড়ি যাও, গিয়ে রেস্ট করো। আমি 100 মিলিয়ন কামাই করে তবেই বাড়ি আসবো। তার বাবা বলে যে, সে তো বুঝলাম, কিন্তু তুমি যে রোজ বাড়ি থেকে হেলিকপ্টার নিয়ে আসো, এই জায়গাটা তোমার বাড়ি থেকে তো অনেকটা দূর, তাই জন্য আমি তোমার কিছু ব্যবস্থা করে দিয়েছি। তোমার জন্য একটা 1 BHK অ্যাপার্টমেন্ট আর 10,000 টাকার এই কার্ড, আর তোমার যে ভিলাটা আর পোর্শে গাড়িটা সেটা এখন আমার কাছেই থাকবে। লুনা ভাবে যে এটা কি ভালোবাসা নাকি অত্যাচার। সে বলে যে, বাবা তুমি আমাকে এত ভালোবাসো? এবার তখনই পিৎজা ডেলিভারির কল আসে এবং লুনা চলে যায়। এডওয়ার্ডের বাটলার তাকে বলে যে, কিন্তু উনি কি এরকম লাইফ কাটাতে পারবেন? এডওয়ার্ড বলে যে, আমি চাই যাতে কাটাতে না পারে, তাই জন্যই তো এমন ব্যবস্থা করলাম যাতে তাড়াতাড়িও বাড়ি ফিরে আসে। ওদিকে লুসি সারাদিন ডেলিভারির কাজ করে বাড়ি ফিরছিল, তখনই তার সাথে রাস্তায় ধাক্কা লাগে একটি হ্যান্ডসাম ছেলে হেনরি, যে কিনা আহত অবস্থায় কারুর থেকে পালানোর চেষ্টা করছিল। সে লুসির গলায় ছুরি ধরে বলে যে, আমাকে বাঁচাও, না হলে। এই বলে সে লুসির হাতটা ছুরিতে ঠেকিয়ে নেয় এবং বলে যে, এই ছুরিতে এখন তোমার ফিঙ্গারপ্রিন্ট আছে, আমি কিন্তু তোমাকে ফাঁসিয়ে দিতে পারি। ফলে লুসি তাকে সাহায্য করতে বাধ্য হয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে গুন্ডারা একটি গলিতে হেনরিকে খুঁজতে খুঁজতে আসে এবং লুসি সেখানে দাঁড়িয়েছিল। তারা লুসিকে জিজ্ঞাসা করে যে, তুমি এখান দিয়ে একটা ছেলেকে যেতে দেখেছো? এবং লুসি তাদের একটা ঝুড়ির মতো দেখিয়ে বলে যে, হ্যাঁ, ওই যে ওখানে লুকিয়ে আছে। গুন্ডারা ওইদিকে যেতেই লুসি তাদের মাথায় মেরে অজ্ঞান করে দেয়। এবার ঝুড়ির তলা থেকে এরিক বেরিয়ে আসে, কিন্তু সে প্রচন্ড আহত অবস্থায় ছিল, তাই সে লুসির ওপরই পড়ে যায়। সে লুসিকে বলে যে, আমাকে সাহায্য করো, আমি তোমাকে 100 মিলিয়ন টাকা দেব। এবার লুসি তো টাকাই কামাতে চাইছিল, তাই সে টাকার জন্য হেনরিকে তার বাড়ি নিয়ে আসে। হেনরি মনে মনে ভাবে যে, এই মেয়েটাকে তো এমনিতে ভালোই মনে হচ্ছে। তখনই লুসি এক গামলা গরম জল, যেটা কিনা সে হেনরির গা মোছানোর জন্যই নিয়ে আসছিল, সেটা তারই উপর ধরাম করে ফেলে দেয়। লুসি তাকে বলে যে, আমি ইচ্ছা করে ফেলিনি, প্লিজ আমার 100 মিলিয়ন থেকে টাকা কেটো না। এবার হেনরি তো অজ্ঞান হওয়ার ভান করে পড়েছিল। লুসি তাকে দেখে বলে যে, দেখতে তো হ্যান্ডসামই, কিন্তু একটু বয়স্ক মনে হচ্ছে। হেনরি মনে মনে ভাবে যে, হ্যাঁ অসভ্য, আমি 30, আমাকে বয়স্ক মনে হচ্ছে। যাই হোক, লুসি হেনরির পেটের ক্ষত চিহ্নটি দেখতে পায় এবং সেই ক্ষত পরিষ্কার করে তাকে ব্যান্ডেজ করে দেয়। এবার লুসি লক্ষ্য করে যে হেনরি চোখ পিটপিট করছে এবং সে বুঝতে পারে যে, আচ্ছা, তার মানে হেনরি অজ্ঞান হওয়ার নাটক করছে। সে হেনরির পেটের ক্ষততে খোঁচা দিতে থাকে। হেনরি সহ্য করতে না পেরে উঠে পড়ে এবং বলে যে, কি হয়েছে? লুসি বলে যে, কই, এবার আমার টাকাটা দাও। হেনরি তার হাত ধরে বলে যে, আমাকে 1 বছর সময় দাও, আমি কথা দিচ্ছি তোমার টাকা আমি তোমাকে দিয়ে দেব। লুসি বলে যে, ও তাহলে তোমার কাছে কোনো টাকাই নেই? হেনরি বলে যে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি 1 বছরের মধ্যে প্রচুর পরিশ্রম করে টাকা কামিয়ে তোমার সব ঋণ শোধ করে দেব। কিন্তু লুসি তাকে তখনই ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেয়। এবার ঘরের বাইরে হেনরি চেঁচাতে থাকে যে, আমাকে ঢুকতে দাও, আমি তোমার 5 ফরমাস খেটে তোমাকে টাকা দিয়ে দেবো। ওদিকে হেনরির কথা যাতে লুসি না শুনতে পারে, সে কানে হেডফোন লাগিয়ে নেয়। কিন্তু হঠাৎই হেনরি দেখতে পায় যে কেউ একজন লুসির বাইকটা চুরি করার চেষ্টা করছে। সে তাড়াতাড়ি লুসিকে ডাকে এবং তারা নিচে গিয়ে চোরটাকে খুবই পেটায়। লুসি হেনরিকে বলে যে, তাড়াতাড়ি পুলিশে কল করো, কিন্তু হেনরি বলে যে, আমার কাছে তো ফোনই নেই।
যাই হোক, এবার পুলিশে কল করা হয় এবং চোরকে পুলিশে দেওয়া হয়। হেনরি বলে যে দেখো, তুমি আমার একটা সাহায্য করেছো, আমিও তোমার একটা সাহায্য করলাম, এখন কিন্তু আমরা সমান সমান। লুসি বলে যে ঠিক আছে, মেনে নিচ্ছি, এবার বাড়ি যাও। কিন্তু হেনরি তাও তার পিছু পিছু আসতে থাকে। লুসি বলে যে তুমি আমাকে ফলো করছো কেন? হেনরি বলে যে আসলে আমার মনে পড়ছে না যে আমার বাড়িটা ঠিক কোন দিকে, এবং সে লুসির বাড়িতেই চলে আসে। লুসি বলে যে তুমি আমাকে মিথ্যা বলছো না তো? যদি এখানে থাকতে চাও তাহলে কিন্তু আমার কাজ করে দিতে হবে, আর তুমি সোফায় শোবে। আর বাড়ির ভাড়া হচ্ছে ৩,৫০০ টাকা। আমি ৫০০ দেবো, তুমি ৩,০০০ দেবে। আর হ্যাঁ, আমার কোনো জিনিস ধরবে না, আমাকে অকারণে ডাকবে না। হেনরি বলে যে বাবা ঠিক আছে, সবকিছু মেনে নিচ্ছি। এবার লুসি শুতে চলে গেলেই হেনরি তার পকেট থেকে ফোন বার করে এবং তার ম্যানেজারকে কল করে। তার ম্যানেজার বলে যে মিস্টার হেনরি, ভাগ্যিস আপনাকে পাওয়া গেল। পুরো ইয়ন্ডিং গ্রুপে কেওস হয়ে গেছে। জেমস ক্লেম করছে যে আপনি মারা গেছেন। এমনকি ওরা এবার সেই জন্য পার্টিও রেখেছে। আপনি কোথায় আছেন বলুন, আমি এক্ষুনি আপনাকে নিতে আসছি। হেনরি বলে যে না, আমি একটা সেফ প্লেসে আছি, এক্ষুনি আমাকে আনতে হবে না। আর জেমসকে কিছুদিন মজা করতে দাও, ওরা কোথায় পার্টি রেখেছে সেই অ্যাড্রেসটা আমাকে দিও। আসলে হেনরি ছিল বিখ্যাত ইয়ন্ডিং গ্রুপের সিইও, এবং জেমস ছিল তার সৎ ভাই। এবং এই জেমসরাই হেনরিকে মারার জন্য এই লোকদের লাগিয়েছিল। হেনরি মরে গেছে ভেবে জেমস তার সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিতে চাইছে, কিন্তু সেটা হবে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। এবার হেনরির তো ততক্ষণে প্রচন্ড খিদে পেয়ে যায়, এবং সে ফ্রিজ খুলে দেখে যে শুধুমাত্র দুটো টমেটো পড়ে আছে। হেনরি ভাবে যে ইস, মেয়েটা সত্যিই খুব গরিব, এবং সে ওই দুটো টমেটো দিয়েই নুডলস বানাতে শুরু করে। কিন্তু মাঝরাতে লুসি উঠে আসে এবং তার বানানো নুডলস লুসি অর্ধেক খেয়ে নেয়। হেনরি বলে যে আমি সারাদিন কিছু খাইনি, আমার জন্য অন্তত কিছুটা রাখো। এই বলে তারা নুডলসের বোল নিয়ে কাড়াকাড়ি করতে থাকে। কাড়াকাড়ি করতে গিয়ে তারা একটু বেশি ক্লোজ হয়ে পড়ে। লুসি লজ্জা পেয়ে উঠে যায় এবং বলে যে তুমিই খেয়ে নাও। লুসি হেনরিকে বলে যে আমার কাছে ছেলেদের এক সেট জামা আছে, ওগুলো তুমি কাল পরতে পারো। কাল থেকে আমি ইয়ন্ডিং কোম্পানিতে নতুন জব স্টার্ট করছি, তাই তাড়াতাড়ি শুয়ে পড়ি। এই বলে সে চলে যায়। কিন্তু তাও তো তার বুকের ধুকপুকানি এরকম একটা মোমেন্টের পর বেড়ে গেছিল। এবার আমরা পরদিন সকালের দৃশ্য দেখতে পাই। লুসি হেনরির জন্য জামা কাপড় রেখে বেরিয়ে যায় তার নতুন জবে। এবার লুসি বেরিয়ে যেতেই হেনরি সোফার তলা থেকে তার ফোন বার করে এবং তার ম্যানেজার ওংকে ডেকে বলে তাকে পিক আপ করার জন্য। কিন্তু সে জামা চেঞ্জ করতে গিয়ে দেখে লুসি তার জন্য একটা স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট রেখে গেছে। যাই হোক, সে তো তাই পরেই রওনা দেয়। অন্যদিকে লুসি তো তার নতুন অফিসে জয়েন করে এবং গিয়েই তার দেখা হয় তার স্কুলের পুরনো বন্ধু এলিনার সাথে। কিন্তু এলিনা তাকে দেখে খুশি হয় না, উল্টে তাকে বুলি করে বলে যে তুমি তো কলেজের পর পড়াশোনাই করনি, তোমার মতো একটা এডুকেশন লেভেল নিয়ে এখানে চাকরি পেলে কি করে? আমার থেকে একদম দূরে থাকবে। লুসি মনে মনে ভাবে যে আরে, আমি তো স্কুলের পর পড়াশোনা করতে বিদেশ চলে গেছিলাম, আর ও বলে কিনা আমি পড়াশোনাই করিনি। এবার ভাগ্যক্রমে লুসিকে এলিনার টিমেই জয়েন করতে হয়। সেখানে টিম লিডার ছিল এলিনা। এলিনা আবারও সবার সামনে একই কথা বলে যে এই মেয়েটা তো পড়াশোনাই করেনি বেশি দূর, ও কি করে চাকরি পেল কে জানে। তাই শুনে অন্য একজন কলিগ আইউ বলে যে সত্যি, জামা দেখেই মনে হচ্ছে ফুটপাত থেকে কেনা। ও কি করে আমাদের ডিজাইন ডিপার্টমেন্টে জয়েন করতে পারলো? লুসি মনে মনে ভাবে যে এটা মিলানের লেটেস্ট কালেকশন, আর এরা বলে কিনা রাস্তার। লুসি বলে যে বুঝেছি, তোমরা এখনো অফিস বুলিং এর কালচার বন্ধ করনি তাই না? আইও বলে যে বুলিং, হ্যাঁ, তোমার না আছে কোনো যোগ্যতা, না আছে পোর্টফোলিও, সে আবার সামান্য ক্রিটিসিজমও নিতে পারে না। অপর একজন কলিগ বলে যে তুমি আবার বাঁকা পথে ঢোকনি তো। লুসি ভাবে যে রাগ করব না, আজকেই প্রথম দিন আমাকে টাকা জমাতে হবে। সে বলে যে পুরোটাই ট্যালেন্টের ব্যাপার এবং সে নিজের ডেস্কের দিকে রওনা দেয়। কিন্তু আইউ তাকে ল্যাং মারার জন্য পা বাড়ায় এবং লুসি তার পা মারিয়ে দিয়ে চলে যায়। লুসি বলে যে আমি তোমার পা মারাইনি, তুমি আমার পায়ের তলায় পা রেখেছো। এলেনা বলে যে লুসি এক্ষুনি ক্ষমা চাইবে। লুসি বলে যে সরি, আমার পায়ের তলায় আর পা দিও না, আমি কিন্তু অত দেখে শুনে চলি না। তোমরা এবার থেকে কারোর পা মারিয়ে দিলে এই কথাটা কিন্তু বলতেই পারো। যাই হোক, হেনরি তো তার ম্যানেজারের থেকে লুসির ব্যাপারে খোঁজ খবর লাগায়, কিন্তু সে জানতো না যে লুসি কার মেয়ে, কারণ লুসি কোথাওই সেটা প্রকাশ করতো না। সে ম্যানেজার ওংকে বলে যে লুসির উপর নজর রাখতে, কেউ যেন তাকে বুলি না করে সেই দিকে নজর রাখতে।
ম্যানেজার ওয়াং বলে যে ঠিক আছে, কিন্তু জেমস তো আপনার মারা যাওয়ার খবর নিউজ পেপারে ছাপিয়ে দিয়েছে। 3 দিন পর তারা সেরিমনি, তারা কোম্পানির সমস্ত মালিকানা নিজেরা নিয়ে নেবে। আবার শুনছি নাকি ম্যাডাম ডেইন জেমসের সাথে হাইজ্যাং এর সবচেয়ে বড় লোক এডওয়ার্ড লিয়ের মেয়ের বিয়েও ঠিক করেছে, যাতে ওরা আরো বেশি পাওয়ার আর পজিশন পায়। হেনরি বলে যে হাইজ্যাং এর সবচেয়ে ধনী ব্যক্তি এডওয়ার্ড লি কিনা জনসমক্ষে কখনো তার মেয়েকে আনেওনি। মনে হচ্ছে এবার সত্যিই ওরা অনেক এফোর্ট দিয়েছে, কিন্তু এত সব খাটনি জলে যাবে কিনা সেটাই দেখার। এবার তখনই হেনরি সময় দেখে যে 6টা প্রায় বেজে গেছে, লুসি তো বাড়ি চলে আসবে, তাই সে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে আমরা লুসিকে দেখতে পাই, যে কিনা তার বেস্ট ফ্রেন্ড মিয়াকে নিয়ে একটা ফোনের দোকানে এসেছিল হেনরির জন্য ফোন কিনতে, কারণ আগের দিন সে দেখেছিল হেনরির ফোন নেই। তখনই লুসির কাছে তার বাবার কল আসে, এবং তার বাবা তাকে জেমসের পার্টিতে গিয়ে তার সাথে দেখা করার কথা বলে। লুসি তার বাবাকে বলে যে বাবা, আমি তো জেমসকে চিনিও না। তার বাবা বলে যে আমি তোমাকে বিয়ে করতে বলছি না, তুমি খালি গিয়ে দেখো, পছন্দ হলে হলো, না হলে আমরা না করে দেব। এবং লুসি তার বাবার কথায় রাজি হয়ে যায়। এবার লুসি মিয়াকেও তার সাথে ওই পার্টিতে যেতে বলে। লুসি বলে যে এই কিনা আমি ইন্ডিপেন্ডেন্ট থাকার জন্য বাবার থেকে দূরে থেকে এত কষ্ট করছি, তারপরেও সেই বিয়ে নিয়ে আমার ওপর এত চাপ। মিয়া বলে যে একটা কাজ করো, একটা ছেলে দেখে তুমি ফেক ম্যারেজ করে নাও, তাহলে তোমার বাবা আর তোমাকে জ্বালাবে না। ওদিকে হেনরি ততক্ষণে লুসির বাড়িতে তার পার্সোনাল শেফদের দিয়ে নানা রকম রান্না করিয়ে রেখেছিল। লুসি এসে সেই সব রান্না দেখে খুব খুশি হয় এবং বলে যে তুমি রান্না করেছো। হেনরি বলে যে হ্যাঁ অবভিয়াসলি। লুসি বলে যে তোমার জন্য একটা গিফট আছে, এবং সে তাকে ফোনটা দেয়। হেনরি বলে যে তুমি আমার জন্য এত দামি ফোন এনেছো, এবং সে তো প্রচন্ড খুশি হয়ে যায়। কিন্তু বাক্স খুলে সে দেখে এটা তো একটা পুরোনো মডেলের বাটন ফোন। লুসি বলে যে এরকম করো না, এটা কিন্তু তোমার অনেক কাজে লাগবে, কিন্তু এটা তো একটা সস্তা ফোন, তাই আমি তোমার থেকে টাকাটা নেব না, কিন্তু তার বদলে তোমাকে আমাকে একটা ছোট্ট ফেভার করতে হবে। হেনরি বলে যে ছোট্ট ফেভার, তা কি তোমার এই ছোট্ট ফেভার? লুসি বলে যে আমাকে বিয়ে করতে হবে। হেনরি বলে যে কি, বিয়ে? আমার পক্ষে এটা সম্ভব না, এবং সে উঠে চলে যায়। কিন্তু লুসি তার পিছন পিছন আসে এবং বলতে থাকে যে আরে সত্যি বিয়ে না নকল, দেখো আমি তোমার থাকা খাওয়ার দায়িত্ব নিয়েছি, এইটুকু তো তুমি করতেই পারো তাই না? কিন্তু তখনই তারা হোঁচট খেয়ে পড়ে যায়, এবং হেনরিও লুসির ওপর পড়ে যায় ও তাদের কিস হয়ে যায়। কিন্তু এটা কোনো রোমান্টিক সিন ছিল না, এটা ছিল লুসির একটা দুষ্টুমি। সে পট করে তাদের কিসের একটা ফটো তুলে নেয় এবং বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো, আমি কিন্তু এই ফটোটা দিয়ে তোমার নামে হ্যারাসমেন্টের রিপোর্ট করে দেব। এবার তুমিই বলো কি করবে? হেনরি বলে যে ঠিক আছে, আমি রাজি, কিন্তু আমাদের একটা প্রিনাপশিয়াল এগ্রিমেন্ট অথবা একটা বিবাহ পূর্ব চুক্তি করতে হবে। এবং তারা দুজনে একটা এগ্রিমেন্ট বানায়। পার্টি এ হচ্ছে হেনরি এবং পার্টি বি হচ্ছে লুসি। এবার তারা রুল বানায়। প্রথম রুল হচ্ছে যে লুসি অর্থাৎ পার্টি এ কে পার্টি বি সব রকম এমার্জেন্সি সিচুয়েশনে সাহায্য করবে। অর্থাৎ হঠাৎ যদি বাড়ি থেকে কেউ এসে যায়, তাহলে পার্টি বি প্রিটেন্ড করবে যে হ্যাঁ সে পার্টি এরই বর। দ্বিতীয় রুল হেনরি বানায়। হেনরি বলে যে পার্টি বি অর্থাৎ লুসি কখনো হেনরিকে নিয়ে কোনো উল্টো পাল্টা ভাবনা চিন্তা করবে না। থার্ড রুল বলে লুসি যে তারা বেড শেয়ার করবে না। এইভাবে তারা তাদের ডিল সাইন করে। এবার তারা ম্যারেজ ব্যুরোতে গিয়ে বিয়ে করে নেয়। অন্যদিকে আমরা হেনরির ভাই জেমসকে দেখতে পাই, যে কিনা ভাবছিল এখন তো সেই সর্বের সর্বা। ম্যানেজার ওয়ং জেমসের সাথে থাকলেও সে তো তলে তলে হেনরির প্রতি লয়াল ছিল। তখনই জেমসের মা মিসেস ডিং সেখানে আসে এবং বলে যে সবার আগে এই লোকটাকে কাছ থেকে বার করো। আর আজকের পার্টিতে হাইজ্যাং এর সবচেয়ে বড় লোক ব্যক্তির মেয়ে আসছে, ওর সাথে ভালো সম্পর্ক তৈরি করবে। জেমস বলে যে আমি শুনেছি ওর মেয়েকে নাকি খুব একটা ভালো দেখতে না, তাই জন্যই তো কোথাও মুখ দেখায় না, আমি অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাই না। তার মা বলে যে কুৎসিত তো কি হয়েছে, আমাদের তো পয়সা নিয়ে কথা, একবার বিয়ে হয়ে গেলে তারপর তুমি বাইরে যেখানে যা খুশি প্রেম করো। আর তোমার ঠাকুমা পরিবারের একজন প্রভাবশালী ব্যক্তি, তাই বেশি বাড়াবাড়ি করবে না। এবার রাতের বেলা লুসি তার বাবার পাঠানো ব্র্যান্ডেড ড্রেস পরে লুকিয়ে লুকিয়ে পার্টিতে যাওয়ার কথা ভাবে। হেনরিও অন্যদিকে তার বারবারি স্যুট পরতে যায়, কিন্তু তারা তো গরিব সেজে আছে একে অপরের কাছে। তাই জন্য লুসি তার ফুড ডেলিভারির জামা এবং জেমস তার ড্রাইভারের জামা পরে বেরোয়। লুসি বলে যে আমি রাতের বেলা ফুড ডেলিভারির কাজ করছি এক্সট্রা মানের জন্য, এবং হেনরিও বলে যে হ্যাঁ আমিও একটা নতুন ড্রাইভারের কাজ পেয়েছি।
তাই জন্য আমি বেরোচ্ছি। সেই বলে তারা দুজনেই বেরিয়ে যায়। কিন্তু তারা যাবে তো একই পার্টিতে। এবার আমরা জেমসের পার্টির দৃশ্য দেখতে পাই। সেখানে অনেক বিজনেসম্যানরাই তাদের মেয়ের সাথে জেমসের পরিচয় করাতে চাইছিল, কিন্তু জেমসের মা তাদেরকে পাত্তা দেয় না, কারণ তারা তো হাইজ্যাংয়ের সবচেয়ে ধনী ব্যক্তির সাথে সেটিং করিয়েছে। এবার পার্টিতে জেমস নিজেকে ইয়ন্ডিং গ্রুপের নেক্সট সিইও হিসেবে ঘোষণা করে এবং কন্ট্রাক্টে সাইন করতে যায়। কিন্তু তখনই ম্যানেজার ওয়ং এসে বলে যে, জেমস, তোমার কি এতই সাইন করার তাড়া? তা তোমার দাদার জন্য একটু ওয়েট করো। জেমস বলে যে, তোমার কি মাথা খারাপ? যাও, তোমাকে এক্ষুনি চাকরি থেকে বার করে দিলাম। তখনই একাধিক বডিগার্ডের সাথে সেখানে হাজির হয় হেনরি। জেমস তো তাকে দেখে পুরোই অবাক হয়ে যায়। জেমস বলে যে, দাদা, তুমি বেঁচে? এবং সবাই হেনরিকে দেখে খুবই খুশি হয়। হেনরি বলে যে, তা ভাই, আমি তো এবার এসে গেছি, এবার বলো তুমি কি করবে? কন্ট্রাক্টে সাইন করবে? জেমস বলে যে, না না, কোম্পানি তো তোমারই। এবং হেনরি সেই কন্ট্রাক্ট পেপার সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে দেয়। এবার তার কিছুক্ষণের মধ্যেই পার্টিতে আসে লুসি এবং মিয়া। লুসি দেখে যে জেমস তো অন্য মেয়েদের পটাতে ব্যস্ত। লুসি বলে যে, এটাই ভালো, বাবা কি এটাই বলে দেব। এবার তখনই হেনরি তাকে দেখতে পায় এবং তাকে এড়িয়ে পাশ দিয়ে চলে যায়। ওদিকে হেনরির সাথে তার ঠাকুমার দেখা হয়। তা ঠাকুমা বলে যে, তুমি তো আমাদের চিন্তায় ফেলে দিয়েছিলে, কিন্তু আমি ঠিকই খুঁজে বার করব যে কারা তোমার ওপর অ্যাটাক করিয়েছিল। আমার বয়স হয়ে গেছে ঠিকই, কিন্তু আমার নাতিকে কেউ কিছু করলে আমি তাকে ছাড়বো না। হেনরি বলে যে, ঠাম্মা, তুমি চিন্তা করো না, আমি বিয়ে করে নিয়েছি, ও খুব ভালো মেয়ে। এই কথা শুনে হেনরি ঠাম্মি তো প্রচন্ড খুশি হয়। জেমসের মা বলে যে, জেমস, আমরাও জেমসের বিয়ে হাইজ্যাংয়ের সবচেয়ে বড়লোক মেয়ের সাথে দিচ্ছি। ঠাকুমা বলে যে, তাই? তা আমি তো জেমসকে দেখছি যে অন্য দুটো মেয়ের সাথে ফ্লার্ট করে বেড়াচ্ছে। এবার ততক্ষণে জেমস সেই মেয়েদের ছেড়ে মিয়া এবং লুসিকে দেখতে পায় এবং জেমস বলে যে, আচ্ছা, তোমাদের মধ্যে এডওয়ার্ড লি এর মেয়ে কোনটা? এবং লুসি মিয়াকে দেখিয়ে বলে যে, এই যে এইটা। জেমস বলে যে, আমি একটু মিয়ার সাথে আলাদা করে কথা বলতে চাই। এবং লুসি সেখান থেকে কেটে পড়ে এবং তখনই তার ধাক্কা লাগে হেনরির সাথে। কিন্তু হেনরি ততক্ষণে তার স্যুট বুট ছেড়ে ড্রাইভারের পোশাক পরে নিয়েছিল। হেনরি বলে যে, তুমি এখানে কি করছো? এই পোশাকে তুমি কি ফুড ডেলিভারি করতে এসেছো? লুসি বলে যে, আরে না না, আমাকে ওই মহিলাটা অ্যাপয়েন্ট করেছে যাতে উনি পার্টিতে এসে বেশি ড্রিঙ্ক না করে, সেইটা দেখার জন্য। ওই যে দেখছো, ওই মেয়েটা হাইজ্যাং এর সবচেয়ে ধনী ব্যক্তির মেয়ে। কিন্তু তুমি এখানে কি করছো? হেনরি বলে যে, আসলে পার্টিতে তো কারো না কারো ড্রাইভারের দরকার হয়, তাই জন্য আমি এখানে এসেছি। যাই হোক, এবার তাড়াতাড়ি বাড়ি চলো। কিন্তু তখনই লুসির পা মচকে যায় এবং হেনরি তাকে কোলে করে নিয়ে পার্টি থেকে বেরিয়ে আসে। ওদিকে মিয়া জেমসকে বলে যে, মিস্টার ডিং, আমার মনে হয় না যে আমরা খুব একটা গুড ম্যাচ, আমি যাই। কিন্তু জেমস তার হাত ধরে টানাটানি করতে থাকে। কিন্তু তখনই ম্যানেজার ওয়ং এসে জেমসের থেকে মিয়াকে বাঁচায়। এবার হেনরি তো বাড়ি এসে লুসির পায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছিল এবং লুসি তার দিকে হাঁ করে তাকিয়েছিল। হেনরি বলে যে, "এই, কি দেখছো?" লুসি বলে যে, তুমি কিন্তু বেশ হ্যান্ডসাম আছো। হেনরি বলে যে, ও, তুমি কি আমার রূপ দেখে আমাকে বিয়ে করেছো নাকি? এবং তারা খুনসুটি করতে থাকে। কিন্তু তখনই লুসির বাবার কল আসে এবং তার বাবা জেমসের সাথে কেমন আলাপ পরিচয় হলো সেটা জানতেই কল করেছিল। লুসি বলে যে, বাবা, আমি বিয়ে করে ফেলেছি। তার বাবা তো অবাক হয়ে যায় যে, হ্যাঁ, বিয়ে? মজা করছো নাকি? আমি কালই গিয়ে দেখবো যে তুমি কেমন বিয়ে করেছো। এবার তাদের অ্যাপার্টমেন্টের ফার্স্ট রুলই তো ছিল যে বাড়ির লোক এলে তাদের সামনে অ্যাক্টিং করতে হবে স্বামী স্ত্রীর। ফলে অবভিয়াসলি তারা সেটাতে রাজি হয়। এবার পরদিন লুসির বাবার আসার কথা ছিল। লুসি তো সকাল সকাল উঠেই ঘর পরিষ্কার করতে লেগে যায়, কিন্তু তখনই তার অফিস থেকে কল আসে যে অফিস জয়েন করার 2 দিন হয়নি আর তার মধ্যেই তুমি লেট। জেমস বলে যে, তুমি তাড়াতাড়ি চলে যাও, তোমার বাবা এলে আমি তোমাকে জানাবো। এবার লুসি বেরোতে না বেরোতেই হেনরি ম্যানেজার ওয়ংকে কল করে এবং বিজনেসের কাজের জন্য বেরিয়ে যায়। সে ওয়ংকে বলে যে লুসির খেয়াল রাখবে, ও কিন্তু এখন থেকে আমার স্ত্রী। ম্যানেজার ওয়ংও তো এই কথা শুনে বেশ অবাক হয়ে যায়, কিন্তু বেশ খুশিও হয়। অন্যদিকে লুসি অফিস যেতেই তার ডিজাইনগুলি এলেনা তার মুখে ছুঁড়ে মারে। লুসি বলে যে, তোমার সাহস হয় কি করে আমার কাজগুলো এইভাবে অসম্মান করার? এলেনা বলে যে, তুমি আগে ঘড়িটা দেখো, তোমার উচিত এবার বাড়ি চলে যাওয়া। লুসি বলে যে, বাহ, আমার ব্যাপারে তোমার দেখছি খুব আগ্রহ, আমি একদম অভিভূত। কিন্তু এগুলো আমার ডিজাইনের ফার্স্ট স্টেপ, ফাইনাল নয়, তাই জন্য এরকম করার কিছু হয়নি। এবার এলেনা মনে মনে ভাবে যে লুসির ডিজাইনগুলো তো অ্যাকচুয়ালি বেশ ভালোই, কিন্তু সে মুখে বলে যে ফার্স্ট হোক কি লাস্ট, এই ডিজাইন দিয়ে কোনো কাজই চলবে না।
লুসি বলে যে চলবে কি চলবে না সেটা হাইজ্যাক জুয়েলারি কম্পিটিশনের পরই বোঝা যাবে। তখনই তাদের এক কলিগ বলে যে আমাদের আইইউ আগেরবার থার্ড হয়েছিল, তুমি কি ভাবছো তুমি পেরে যাবে? লুসি বলে যে তুমি থার্ড হয়েছিলে, অ্যাটিটিউডটা এমন দিচ্ছ যেন ফার্স্ট হয়েছিলে। এবার কলিগদের কথা থেকেই আমরা জানতে পারি যে এই কম্পিটিশনে পরপর 3 বছর কোল্ড হার্ট নামে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফার্স্ট হয়ে এসছে। এবং লুসির কলিগরা এই অজ্ঞাত পরিচয় কোল্ড হার্টের ডিজাইনগুলোর খুবই প্রশংসা করছিল। লুসি বলে যে এসব বাজে না বকে তোমরা তোমাদের কাজে মন দাও। এবার তখনই তাদের সুপারভাইজার সেখানে আসে এবং বলে যে এটা অফিস, কোনো মাছের বাজার না, সবাই মন দিয়ে কাজ করো। আসলে সুপারভাইজারকে ম্যানেজার ওয়ং বলে দিয়েছিল যে তোমাদের গ্রুপে আমাদের মালিকের স্ত্রী আছে, তার খেয়াল রাখবে, তার নাম হচ্ছে লি। এবার লুসিরও সারনেম লি, আবার এলেনারও সারনেম লি। তাই সুপারভাইজার বুঝতে পারে না কোন লি আসলে মালিকের স্ত্রী। অন্যদিকে আমরা হেনরিকে দেখতে পাই, তার পিছনে যারা জেমসের সঙ্গ দিতে রাজি হয়েছিল হেনরি তাদের ধরে ধরে সায়স্তা করে এবং তার সমস্ত শেয়ার কিনে তাকে গ্রুপ থেকে তাড়িয়ে দেয়। তখনই হেনরির কাছে লুসির কল আসে এবং লুসি তার বাবা এসেছে কিনা সেই ব্যাপারেই কথা বলছিল। ফোন রাখার সময় লুসি বলে যে বাই বাই হানি, কিন্তু সেই কথাটা এলেনা শুনে নেয় এবং এলেনা ভাবে যে আচ্ছা তুমি বিবাহিত, তাহলে দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছি। এবার লাঞ্চের সময় লুসি মিয়াকে মেসেজ করে যে তারা একসাথে লাঞ্চ করবে এবং সে তার জন্যই বেরোচ্ছিল। তখনই এলেনা তাকে বলে যে কাজ ছেড়ে কোথায় যাচ্ছ? লুসি বলে যে আমি যতদূর লাঞ্চ টাইম 1 ঘন্টার, তো আমি যেখানে খুশি যাই না কেন তাতে তোমার কি? এই কথা শুনে আইউ বলে যে এলেনা ও তো টিম লিডার হিসেবে তোমাকে কোনো পাত্তাই দেয় না। এলেনার রাগ তো আরো বাড়তে থাকে। এবার আমরা মিয়াকে দেখতে পাই যে কিনা একটা লেটেস্ট মডেলের দামি গাড়ি নিয়ে এসেছিল এবং সে বলে যে এটা নাকি জেমস তাকে উপহার স্বরূপ দিয়েছে। কারণ অবভিয়াসলি জেমস তো ভাবছিল যে মিয়াই হচ্ছে সবচেয়ে ধনী ব্যক্তির মেয়ে এবং জেমস মিয়াকে পটানোর জন্য একটা দামি গাড়ি দিয়েছিল। এবার হেনরি তখনই অফিস থেকে বেরোচ্ছিল এবং লুসি তাকে দেখে ফেলে। লুসি বলে যে তুমি এখানে কি করছো? এবং হেনরি তখন বলে যে আসলে আমি ইয়ন্ডিং গ্রুপে ড্রাইভারের চাকরি পেয়েছি। লুসি মিয়াকে বলে যে দেখো এইটা আমার হাজবেন্ড, কি হ্যান্ডসাম না? এবং মিয়া বলে যে হ্যাঁ। এবার তারা তিনজন একসাথে লাঞ্চ করতে গেছিল। হঠাৎই লুসি লক্ষ্য করে যে হেনরি যে স্যুটটা পরে আছে সেটা একটা ব্র্যান্ডের দামি স্যুট। সে বলে যে তুমি এই স্যুটটা কোথায় পেলে? আমি তো তোমাকে এরকম কিছু কিনে দিইনি। এবং হেনরি বলে যে আসলে এটা আমার বস আমাকে দিয়েছে। সেই দিনের মতো সে তো বেঁচে যায়। এবার লাঞ্চ ব্রেক সেরে লুসি অফিসে ফিরে আসে এবং তাদের সুপারভাইজার সবাইকে নিয়ে একটা মিটিং ডাকে এবং বলে যে হাইজ্যাক ডিজাইন কম্পিটিশন নেক্সট উইকে, এবার যেন আমাদের কোম্পানি থেকেই উইনার হয়। আইও বলে যে কিন্তু গত 3 বার তো ওই মিস্ট্রি কোল্ড হার্ট নামে কেউ একজন জিতেছিল। এলেনা বলে যে বস আমি শিওর এই বছর আমি জিতবো, অন্য কাউকে জিততে দেব না। আইও বলে যে হ্যাঁ, পারলে একমাত্র এলেনাই পারবে। সুপারভাইজার বলে যে কে জিতলো সেটা কথা না, উইনারটা যেন আমাদের কোম্পানি থেকেই আসে। আর উইনারের প্রাইজ মানে কিন্তু 1 মিলিয়ন। এবার লুসি টাকার কথা শুনে বেশ খুশি হয় এবং সে বলে যে বস আমি আপনাকে নিরাশ করব না। সুপারভাইজার ভাবে যে লুসিকে দেখে মনে হচ্ছে ও তো খুবই গরিব, টাকার কথা শুনে এত খুশি হচ্ছে, কিন্তু এলেনাকে তার চেয়ে বেশি ক্লাসি মনে হচ্ছে। নিশ্চয়ই এলেনাই সিইওর স্ত্রী। এবার লুসি বাড়ি ফিরে আসে কাজ সেরে এবং সে এসে দেখে হেনরি তো ঘর এলোমেলো, লাইট ফাইট সব জ্বালানো অবস্থাতেই বেরিয়ে গেছে এবং তখনই তার বাবা সেখানে চলে আসে। তার বাবা এসে দেখে যে সোফাতে বিছানা। তার বাবা বলে যে ও বিয়ে হয়ে গেছে, তাও তোমরা আলাদা শো, নিশ্চয়ই এটা ফেক ম্যারেজ তাই না? লুসি বলে যে আরে না না, আসলে কম্বলটা ধুয়েছিলাম তো তাই এখানে রাখা, গোটাতে ভুলে গেছি। তার বাবা টেবিলে হেনরি এবং তার ফটোটা দেখতে পায় এবং দেখে ভাবে যে ছেলেটাকে একটু চেনা চেনা লাগছে কেন। এবার তখনই সেখানে হেনরি আসে এবং সেই শ্বশুরমশাইকে চা সার্ভ করে। হেনরি বলে যে বাবা, এডওয়ার্ড বলে যে আমাকে বাবা বলবে না, আমি কি তোমাকে সেই পারমিশন দিয়েছি? তাছাড়া তোমাদের বিয়ে তো আমার মত নিয়ে হয়নি, আর তোমরা বিয়ের পরও আলাদা শুচ্ছ, ফেক ম্যারেজ, হ্যাঁ আমাকে বোকা ভেবেছো? হেনরি তখনই লুসিকে লিপ কিস করে দেয় এবং বলে যে বাবা আপনি আমাদের ভুল বুঝবেন না, আমরা সত্যিই বিবাহিত। এবং হেনরি তাদের বিয়ের প্রমাণপত্রটাও দেখায়। হেনরি বলে যে বাবা আসলে আমাদের ঝগড়া হয়েছিল তো তাই আমি সোফায় শুয়েছিলাম। তার বাবার তো প্রমাণপত্র দেখেই মাথা খারাপ হয়ে গেছিল, কিন্তু এডওয়ার্ড মনে মনে ভাবে আমার মেয়ে ছোটবেলা থেকে খুব চালাক, এমনও তো হতে পারে সবটাই নকল। এডওয়ার্ড বলে যে এই
তোমাদের কোথায় দেখা হয়েছিল? দুজনে কিন্তু একসাথে উত্তর দেবে এবং দুজনেই বলে ওঠে যে লুসি যখন ফুড ডেলিভারি দিতে যাচ্ছিল তখন। কারণ এটা তো সত্যিই ছিল। এডওয়ার্ড বলে যে, "আমি কি গাধা? মেয়েকে ফুড ডেলিভারি দিতে পাঠিয়ে মেয়ে এখন অন্য কারোর বাচ্চার ডেলিভারি দেবে।" এডওয়ার্ড হেনরিকে জিজ্ঞাসা করে, "বলো তো আমার মেয়ে কি খেতে পছন্দ করে না? আর কি খেতে পছন্দ করে?" এবং হেনরি সব গড়গড় করে বলে দেয়। কারণ লুসি আগে থেকেই হেনরিকে সবকিছু মুখস্থ করিয়ে রেখেছিল। এবার আল্টিমেটলি এডওয়ার্ড বলে যে, "ঠিক আছে, আজ রাতে তাহলে আমি এখানেই থাকবো।" কারণ এডওয়ার্ড মনে ভাবছিল যে ফেক ম্যারেজ হলে ওরা নিশ্চয়ই রাতে একসাথে শোবে না। তখনই ফাঁস হয়ে যাবে আসল রহস্যটা কি। এডওয়ার্ড বলে যে, "আমি সোফাতেই শুয়ে পড়ছি।" হেনরি তার শ্বশুরের জন্য আবার সোফাতে নরম করে বিছানাও করে দেয়। ওদিকে হেনরি তো লুসি বিছানায় উঠে বসেছিল। লুসি বলে যে, "এই তুমি নিচে নামো, নিচে শো।" হেনরি বলে যে, "না, সব ব্ল্যাঙ্কেট বাবাকেই দিয়ে দিলাম। আমি মাটিতে কেন শোবো? আমি এখানেই শুয়ে পড়ি।" তখনই হেনরি খেয়াল করে এডওয়ার্ড দরজার বাইরে এসে কান পেতেছে। নিচ দিয়ে তার ছায়াটা দেখা যায় এবং তারা খাটে লাফাতে শুরু করে দেয়। তাতে এডওয়ার্ডের যা বোঝার সে বুঝে গিয়ে সোফাতে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে উঠে তারা দেখে যে এডওয়ার্ড ফিরে গেছে এবং সে তার মেয়ের জন্য একটা নোট রেখে গেছে। সেখানে লেখাই ছিল যে, "দুষ্টু মেয়ে, হেনরিকে একদিন সময় করে আমাদের বাড়িতে এনো।" লুসি বলে যে, "তুমি আমার বাবার টেস্ট পাশ করে গেছো।" হেনরি বলে যে, "তাহলে আমার রিওয়ার্ডটা কই?" এবং সে ক্লোজ হয়। কিন্তু তখনই লুসি তার হাঁটুতে লাথি মেরে বলে যে, "হ্যাঁ, লজ্জা করে না? আবার রিওয়ার্ড চাইছে।" হেনরি বলে যে, এটার জন্য কিন্তু তুমি খুব পস্তাবে।" লুসি বলে যে, "কি করবে তুমি? দাঁড়াও, আমি ডিজাইন কম্পিটিশনটা জিতলে তোমাকে শপিং এ নিয়ে যাব। তোমাকে একটা নতুন ফোনও কিনে দেব।" যাই হোক, অন্যদিকে আমরা হেনরির ঠাকুমাকে দেখতে পাই, যে কিনা তার বাটলারের থেকে হেনরির বউয়ের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিল। তখনই সেখানে জেমস এবং তার মা আসে। জেমসের মা বলে যে, মা, আসলে জেমস তো একটা মেয়েকে পছন্দ করে। সে হচ্ছে হাইজ্যাংয়ের সবচেয়ে ধনী ব্যক্তি এডওয়ার্ড লিয়ের মেয়ে মিয়া। তাই আমরা চাই যে আমাদের তরফ থেকে আমরা ওনাদের কাছে সম্পর্ক নিয়ে যাই।" হেনরির ঠাকুমা মনে ভাবে যে ইস, মেয়েটা আর কাউকে পছন্দ করতে পারল না। এর মা বলে যে, "তাহলে আপনি যদি একবার মিস্টার এডওয়ার্ডের সাথে কথা বলে দিনক্ষণ ঠিক করেন তাহলে খুব ভালো হয়।" এবং তার ঠাকুমা তিক্ত মনে রাজি হয়। ওইদিকে আমরা লুসি এবং মিয়াকে দেখতে পাই। মিয়া লুসিকে একটা কার্ড দেয় এবং বলে যে, "হেনরি আমাকে যা গিফট দিয়েছিল সে সব আমি বেচে দিয়েছি। এই নাও, এই কার্ডে ৩ মিলিয়ন টাকা আছে। তোমার তো এখন দরকার, তাই না?" এবং এখানে তাদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি যে ৩ বছর ধরে কোল্ড হার্ট নামে যে অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি কম্পিটিশন জিতছে সেটা আসলে লুসি। আসলে তারাই এরকম একটা ক্রিঞ্জ নাম রেখে কম্পিটিশনে এন্টার হয়েছিল। এইবার লুসি তো অফিসে চলে আসে এবং আবারও সে হেনরিকে দেখতে পায় ম্যানেজার ওয়ং এর সাথে। লুসিকে দেখেই হেনরি ওয়ং এর ড্রাইভারের অভিনয় শুরু করে দেয়। অন্যদিকে লুসির সুপারভাইজার তো ভাবছিল এলেনাই মালিকের বউ, তাই সুপারভাইজার তাকে বেশি ভালোভাবে ট্রিট করছিল। এলেনা এসেই বলে যে, "লুসি, তাড়াতাড়ি সবার জন্য কফি নিয়ে আসো।" লুসি বলে যে, "অন্য কাউকে যেতে বলো, দেখছো না আমি কাজ করছি।" এবার অন্য সবাই কিন্তু কোনো কাজই করছিল না, ফোন ঘাঁটছিল। কিন্তু এলেনা বলে যে, "সবাই কাজ করছে, তুমিই যাও।" তখনই সুপারভাইজার আসে এবং লুসিকে বলে যে, "তোমাকে বলা হচ্ছে তো যাও না।" ফলে লুসি বাধ্য হয় সবার জন্য কফি নিয়ে আসতে। লুসি এসেই বলে যে ৬০০ টাকা হয়েছে, সবাই কিন্তু সবার নিজের ভাগটা দিয়ে দেবে। এলেনা বলে যে, "তোমার লজ্জা করে না আমার থেকে টাকা চাইছো?" কলিগরাও বলে ওঠে যে, "এত কিপটে, পরের বার না হয় আমরাই খাইয়ে দেব।" এলেনা বলে যে, "আমরা সবাই কলিগ, এরকম ছোট লোকামি করো না।" লুসি সবার ড্রিঙ্ক কেড়ে নেয় এবং বলে যে আগে টাকা দেবে তারপর কফি পাবে। সুপারভাইজার বলে যে, "তুমি এরকম করলে কোম্পানিতে টিকবে কি করে? তুমি জানো এটা কে?" এলেনা কোম্পানির সিইওর ওয়াইফ। এলেনা বলে যে, "হ্যাঁ, আমি সেটা এতদিন বলতে চাইনি, কিন্তু তুমি একটু বেশিই বাড়াবাড়ি করছো।" লুসি বলে যে, "মনে হয় আমাদের সিইওর চয়েস খুবই খারাপ।" এবং এলেনা তাকে ঠাস করে একটা চড় মারে এবং বলে যে, "মুখ সামলে কথা বলবে।" লুসি বলে যে, "আমার গায়ে জীবনে কেউ হাত তোলেনি, এমনকি আমার বাবা মাও না।" এলেনা বলে যে, "ঠিক আছে, তাহলে তোমার যে শিক্ষাটা তোমার বাবা মার দেওয়া দরকার ছিল সেটা আমিই দিচ্ছি।" এবং সে আবারও লুসিকে চড় মারতে যায়, কিন্তু এইবার লুসি তার হাত ধরে নেয়। এলেনা বলে যে, "হাত ছাড়ো, তাকাচ্ছ কি? আমি সিইওর ওয়াইফ, আমাকে মারার সাহস তোমার হবে?" এবং লুসি ঠাসিয়ে এলেনাকে এক চড় মারে। এলেনা বলে যে, "তোমার এত সাহস?" এই বলে এলেনা লুসির চুল টেনে ধরে এবং লুসিও তার চুল টেনে ধরে। সেখানে আইও চলে আসে এবং তিনজনে মিলেই ছুলোছুলি করতে শুরু করে দেয়। তখনই একজন কলিগ লুসির ডেস্ক থেকে একটা পেপার দেখায়, যেটা আসলে একটা প্রেগন্যান্সি রিপোর্ট ছিল এবং সেখানে লেখা ছিল লুসি প্রেগনেন্ট।
আসলে লুসিকে ফাঁসানোর জন্য এটা এলেনাই করেছিল। সুপারভাইজার বলে যে তুমি জয়েনিং এর সময় প্রেগন্যান্সির কথা লুকিয়েছিলে, তাই জন্য আমি কিন্তু তোমাকে এক্ষুনি কাজ থেকে বার করে দিতে পারি। যাও, ব্যাকশো ব্যাটরা নিয়ে এক্ষুনি বের হয়ে যাও। লুসি বলে যে সুপারভাইজার ওটা আমার না, এটা একটা ফেক। সুপারভাইজার বলে যে এতে তোমার নাম লেখা আছে। আইও বলে যে সুপারভাইজার ও মিথ্যে কথা বলছে। অন্য কলিগরা বলে যে মনে হয় ও প্রেগনেন্ট বলে ছুটি নিতে চাইছে। এলেনা বলে যে আমি সিইওর ওয়াইফ, আমি তোমাকে বলছি ভালোই ভালোই কোম্পানি ছেড়ে চলে যাও, না হলে কিন্তু তোমার অবস্থা আরো খারাপ হবে। লুসি বলে যে আচ্ছা, তোমরাই তার মানে আমাকে ফাঁসাতে চাইছো, এই সমস্ত নোংরামি করছো। আয়ু তার দিকে আঙুল তুলে বলে যে এই একদম বাজে বকবে না, এবং লুসি বলে যে আমার দিকে আঙুল তুলে কথা বললে আমার কিন্তু মাথা গরম হয়ে যায়, এবং সে আয়ুকে এক ঘুষি মারে। কিছুক্ষণ পরই হেনরির কাছে লুসির কল যায়। লুসি বলে যে আমাকে সিওর ওয়াইফ মেরেছে, তাড়াতাড়ি হাসপাতালে এসো। এই কথা শুনে হেনরি তো অবাক হয়ে যায় যে এটা কি করে পসিবল, সিওর ওয়াইফ তো লুসি। এবং সে তাড়াতাড়ি হাসপাতালে ছুটে যায়। সে দেখে যে লুসির হাতে এবং গালে নখের আঁচড়। সে বলে যে তোমার এমন অবস্থা কে করলো, আমি এক্ষুনি লয়ার ডাকছি, কাকে আমরা সু করব। লুসি বলে যে আমার তো তেমন কিছু হয়নি, তাই না? হেনরি বলে যে তেমন কিছু না, দেখছো কত গভীর ক্ষত হয়েছে, অন্তত ৩ মাসের জেল তো আমি তাকে খাটাবই। কিন্তু তখনই সেখান থেকে পা ভাঙা, হাতে ক্র্যাচ এবং মাথায় ব্যান্ডেজ নিয়ে এলেনা বেরিয়ে আসে এবং বলে যে লুসি আমি তোমাকে সু করব। লুসি বলে যে আমি না হয় ওর হাসপাতালের বিলটাই দিয়ে দেবো, আমাকে নিশ্চয়ই জেল কম খাটতে হবে তাহলে। লুসি কোনো নিরীহ মেয়ে ছিল না, সে তাদের পিটিয়ে ভর্তা বানিয়ে এসেছিল। এবার তারা বাড়ি চলে আসে এবং হেনরি লুসির ক্ষততে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। হেনরি বলে যে কি কোম্পানি থেকে কি তাড়িয়ে দিল? লুসি বলে যে কি আর করব বলো, আমার বিরুদ্ধে চক্রান্ত করলে আমি কি চুপ করে থাকবো? আমি খালি ভাবছি আমাদের সিও কি কানা নাকি যে এলেনাকে বিয়ে করলো। হেনরি তখন সিরিয়াসলি তাকে বলে যে কাছে এসো, আসলে হেনরি তার ওষুধ লাগিয়ে দিচ্ছিল। লুসি বলে যে তোমাকে কিন্তু সিরিয়াস থাকলে অনেক কিউট লাগে, এবং সে পট করে হেনরিকে একটা কিস দিয়ে পালায়। পরদিন আমরা লুসি এবং মিয়াকে একটা কফি শপে দেখতে পাই। মিয়া বলে যে চাকরি গেছে তো কি হয়েছে, কম্পিটিশনে তুমি তো পার্টিসিপেট করছোই, তাই না? লুসি বলে যে হ্যাঁ তা তো করবই, কিন্তু এইবার কম্পিটিশনে আমি একটা অন্য পরিচয়ে যাব। মিয়া বলে যে লুসি তুমি পার্টিসিপেট করো না এইবার, তুমি পার্টিসিপেট না করলে তবুও আমার জেতার একটা চান্স থাকবে। লুসি তাকে বলে যে তুমি কোনো চিন্তা করো না, তুমি তোমার বেস্টটা দাও। অন্যদিকে আমরা হেনরি এবং ম্যানেজার ওংকে দেখতে পাই। হেনরি বলে যে ৩ বছর ধরে কোল্ড হার্ট যে জিতছে সে গেস্ট হিসেবে আসতে আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছে, কিন্তু ওই কোল্ড হার্টটা কে? ওয়াং বলে যে আমরা তো তার সাথে দেখা করার জন্য অনেক চেষ্টাই করেছি, কিন্তু উনি দেখাই করতে চান না, তবে উনি গেস্ট হিসেবে আসতেই রাজি হয়েছেন। হেনরি বলে যে সব জায়গায় নিউজ করো যে এতদিনের অজ্ঞাত পরিচয় ফেমাস ডিজাইনার কোল্ড হার্ট আমাদের গেস্ট হিসেবে আসছে, আর ডিজাইন ডিপার্টমেন্টের ওপর ভালো করে নজর রেখো, আমি নিজে খতিয়ে দেখতে চাই কাল কি হয়েছিল। ওদিকে ডিজাইন ডিপার্টমেন্টের সবাই জানতে পারে যে কোল্ড হার্ট আসবে, তারা তো প্রচন্ড এক্সাইটেড হয়ে পড়ে। এলেনা বলে যে আমি তো আগে থেকেই জানতাম, আমার বর আমাকে বলেছিল। এবার ওদিকে এলেনা একটা নেকলেস বার করে যেটা কিনা লুসির অর্থাৎ কোল্ড হার্টেরই ডিজাইন ছিল। এলেনা বলে যে ফাইনালি কোল্ড হার্টকে আমি সামনাসামনি দেখব, এই নেকলেসটা দেখলেই উনি বুঝে যাবেন আমি ওর কত বড় ফ্যান। এবার আমরা কম্পিটিশনের দিনের দৃশ্য দেখতে পাই। এলেনা বলে যে এবার তো আমিই জিতবো। আইও মনে মনে ভাবে যে আচ্ছা, এমন না তো যে এলেনা ওর সিইও স্বামীর সাহায্যে কম্পিটিশনে জিতবে, মনে হচ্ছে এতদিন ভুল লোককেই তেল দিলাম। এবার তখনই সেখানে লুসি এবং মিয়া আসে। আইও বলে যে তুমি আবার এখানে এসেছো, এত সাহস তোমার? মিয়া বলে যে শুনেছিলাম তোমার নাকি ঠ্যাং ভেঙে গেছিল, তা কই সেটা, এখন তো গোটাই দেখছি। লুসি বলে যে এইসব বাদ দাও, ভেতরে চলো। তখনই আয়ু এবং এলেনা বলে ওঠে যে তোমরা ভেতরে যাবে, তোমাদের সেই অকাত আছে? তোমার কি কোনো ডিজাইন আছে? তুমি কোয়ালিফাইড? লুসি বলে যে হ্যাঁ আছে তো। এলেনা বলে যে কি ডিজাইন? লুসি তখনই এলেনার গলার হারটা লক্ষ্য করে এবং বলে যে তুমি যেটা পরে আছো সেটাই তো আমার। আয়ু বলে যে ইয়ার্কি মারছো, মিথ্যে কথা বলার আগে একটু তো ভাববে। এলেনা বলে যে তার মানে তুমি কি বলতে চাও তুমিই কোল্ড হার্ট? লুসি বলে যে হ্যাঁ, আমি কোল্ড হার্ট। এরা তখনই বলে ওঠে যে কোল্ড হার্ট আমার আইডল, তুমি যদি কোল্ড হার্ট হও আমি নিজেকে 10 বার চড় মারবো। লুসি বলে যে ঠিক আছে, এই কথাটা কিন্তু তুমি মনে রেখো, হ্যাঁ। এলেনা বলে যে কোল্ড হার্ট আজকে সত্যি গেস্ট হিসাবে আসবে, তখন তোমার কি হয় আমি দেখব। এই বলে তারা চলে যায়। ওদিকে কোল্ড হার্টকে রিসিভ করার জন্য এরিক আর ওয়ংও যাচ্ছিল, কিন্তু তখনই তারা কলে জানতে পারে যে কোল্ড হার্ট অলরেডি মেকআপ রুমে চলে গেছে।
হেনরি ওয়াংকে বলে যে তুমি কোল্ড হার্টের জন্য কন্ট্রাক্টে এনেছো তো। ওয়াং বলে যে হ্যাঁ, 50 মিলিয়ন স্যালারি প্রতি বছর, এটা নিশ্চয়ই কোল্ড হার্ট প্রত্যাখ্যান করতে পারবে না। এবার আমরা কোল্ড হার্টের মেকআপ রুমের বাইরের দৃশ্য দেখতে পাই। এখানে এলেনা আর আইয়ু ফ্যান গার্ল হিসেবে তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু ততক্ষণে অ্যাওয়ার্ড শো শুরু হয়ে যায়, তাই জন্য তাদের চলে যেতে হয়। এবার শোয়ে ধীরে ধীরে প্রতিযোগীদের মধ্যে কে কোন পদ পেয়েছে তা ঘোষণা শুরু হয়। লুসি দর্শক আসনেই বসেছিল। এলেনা তাকে বলে যে হ্যাঁ, আবার জামা চেঞ্জ করেছে, কার বিছানায় ছিল কে জানে। আয়ু তাকে বলে যে তুমি কিন্তু আজ নিজের জন্যই বিপদ ডেকে আনছো। লুসি তাকে বলে যে তোমার মনে আছে তো তোমার শর্তটা, 10টা চর কিন্তু। হোস্ট তখনই ঘোষণা করে যে এবার প্রথম 3 জনের নাম ঘোষণা করা হবে। থার্ড প্লেসে আছে লিয়াও নামের একটা ছেলে, সেকেন্ড প্লেসে আছে শিয়াওয়ান নামে একটা মেয়ে, এবং প্রথম হয়েছে। এলেনা বলে যে অবভিয়াসলি আমিই হব। আইও বলে যে কেন, আমিও তো হতে পারি। এবং হোস্ট বলে যে প্রথম হয়েছে মিয়া। এলেনা বলে যে এটা কি করে সম্ভব, আমি তো 5-এও এলাম না, এবং সে কাঁদুনি গাইতে থাকে যে আমি কেন জিতলাম না। পিছন থেকে লুসি বলে যে আসলে তোমার ডিজাইনটা আগের বছরের ডিজাইনগুলোর মতোই, সবাই কিন্তু অনেক নতুন নতুন ডিজাইন ইনভেন্ট করছে, কিন্তু তুমি একই জায়গায় স্টাক হয়ে রয়েছো। লুসি এইসব বলতে পারছিল কারণ অবভিয়াসলি জাজ তো সেই ছিল। এলেনা বলে যে তুমি আমাকে জাজ করার কে। লুসি বলে যে আমি কে সেটা তো দেখতেই পাবে। হোস্ট বলে যে এবার পুরস্কার দিতে আসবেন কোল্ড হার্ট, এবং লুসি উঠে স্টেজের দিকে এগিয়ে যায়, কিন্তু এলেনা তার হাত ধরে বলে যে এই, তুমি অন্যের আইডেন্টিটি চুরি করছো। লুসি তার হাত ছাড়িয়ে এগিয়ে যায়। এবার ততক্ষণে হেনরিও আমন্ত্রণ পত্রে তার সই দেখে বুঝে গেছিল যে এটা আসলে তারই ফেক ম্যারেজের স্ত্রী লুসি লি। লুসি স্টেজে উঠে বলে যে কোল্ড হার্টটা আসলে আমার নকল নাম, আমার আসল নাম লুসি লি। সবাই হাততালি দিয়ে ওঠে। ওদিকে এলেনা আর আয়ুর তো অবস্থা খারাপ হয়ে গেছিল। শো এর পর মিয়া এবং লুসি খুশিতে ড্রিঙ্ক করছিল। মিয়া বলে যে ওদের মুখগুলো দেখেছিলে। লুসি বলে যে আরে থাপ্পড় খাওয়ানোর কথাটাই তো মনে ছিল না, পরের বার কিন্তু ওকে থাপ্পড় খাওয়াবই। এবার বেশি ড্রিঙ্ক করে তারা একটু ড্রাঙ্কি হয়ে গেছিল। হেনরি তখনই এসে লুসিকে কোলে নেয় এবং বলে যে আমি ওকে নিয়ে যাচ্ছি। মিয়া বলে যে যেও না, তাহলে আমার কি হবে। হেনরি বলে যে তোমার জন্য একজন আসছে, এবং তখনই ওয়াং যায় মিয়াকে নিয়ে যেতে, এবং মিয়া তো ওয়াংকেই আসলে পছন্দ করতো। এবার নেশার ঘোরে লুসি তো উল্টো পাল্টা বকছিল। সে বলতে থাকে যে আমার বাড়ি অনেক দূরে, এসো আমি তোমাকে পিঠে করে নিয়ে যাই। কিন্তু হেনরি তাকেই পিঠে নিয়ে নেয় এবং বলে যে চলো আমিই নিয়ে যাচ্ছি। যেতে যেতে লুসি বলে যে আমি মনে হয় তোমার প্রেমে একটু একটু পড়ে যাচ্ছি, এবং তখনই হেনরি তাকে নামিয়ে দেয় এবং জিজ্ঞাসা করে যে একটু একটু। লুসি বলে যে না, একটু একটুর চেয়ে একটু বেশি, এবং হেনরি তাকে কিস করে। চাঁদনি রাতে খোলা আকাশের নিচে ভীষণ সুন্দর একটা জায়গায়। বাড়িতে এসেও তাদের রোম্যান্স কন্টিনিউ হয়। এবার পরদিন সকালে লুসির ঘুম ভাঙে তার বাবার কলে। তার বাবা বলে যে জেমস তার জন্য বিয়ের প্রপোজাল নিয়ে আসছে। এই কথা শুনে লুসি তো অবাক হয়ে যায়। আসলে জেমস তো মিয়াকে ভাবতো যে সে এডওয়ার্ড লিয়ের মেয়ে, তাই জন্য জেমস মিয়া ভেবেই তাকে প্রপোজ করতে আসছিল। এবার লুসি তার বাবার বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছিল। তখনই হেনরি টেক আউট নিয়ে বাড়িতে আসে এবং রোম্যান্টিক্যালি বলে যে কি, আজকে আমরা বাড়িতেই তো থাকতে পারি তাই না। লুসি বলে যে আসলে আমাকে একটু বাবার বাড়ি যেতে হবে, একটা কাজ আছে। হেনরি তাকে জড়িয়ে ধরে বলে যে কালকের পর থেকে তুমি আমাকে দেখলে লজ্জা পাচ্ছ নাকি। লুসি তো ছুটে পালিয়ে যায় এবং বলে যে আজ রাতে আমি বাবার ওখানেই থাকবো। কিন্তু তারপরেই হেনরির কাছে তার ঠাকুমার কল আসে। তার ঠাকুমা বলে যে জেমস আজকে এডওয়ার্ড লিয়ের কাছে সম্বন্ধ নিয়ে যাবে, তুমি তো ওর বড় দাদা, তাই তোমাকে ওখানে উপস্থিত থাকতেই হবে। সন্ধ্যা 7টার সময় আমি তোমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দেবো। এবার লুসি তাড়াতাড়ি মিয়াকে নিয়ে তার বাড়ির দিকে রওনা দেয়। লুসি বলে যে কি ব্যাপার, তুমি তো ওকে রিজেক্ট করে দিয়েছিলে, তাহলে ও আবার কেন এলো। মিয়া বলে যে ওকে তো আমি লিটারালি দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু ও আমার পিছুই ছাড়ছে না। আসলে পয়সার ব্যাপার যেখানে, সেখানে আত্মসম্মান তো কোথায় যায়। লুসি বলে যে তাড়াতাড়ি চলো, জেমসরা আসার আগেই আমাদের পৌঁছাতে হবে। ওদিকে এডওয়ার্ড তো চিন্তায় পড়ে গেছিল, কারণ লুসির বিয়ে হয়ে গেছে, কিন্তু তার তো বিয়ে হয়েছে একটা সাধারণ ছেলের সাথে। একটা ভালো বিয়ে মানে হচ্ছে যেখানে সমানে সমানে বিয়ে হয়। এডওয়ার্ড বলে যে আচ্ছা, এমনও তো হতে পারে যে ওকে বিয়ে করেছে সে ওকে পয়সার জন্য বিয়ে করেছে। তখনই তার বাটলার বলে যে স্যার, লুসি ম্যাডাম কিন্তু এতটাও বোকা নন, আর আপনি স্মোক করবেন না, ম্যাডাম জানতে পারলে কিন্তু খুব বকবে। এডওয়ার্ড বলে যে ধুর, আমি কাউকে ভয় পাই নাকি। বাটলার বলে যে এই যে লুসি ম্যাডাম এসে গেছেন, এবং এডওয়ার্ড তখনই তার পাইপটা নিয়ে বলে যে এই এই নাও নাও, তাড়াতাড়ি লোকাও।
লুসি এসেই বলে যে, "বাবা, তুমি কি স্মোক করছিলে নাকি?" এবং এডওয়ার্ড বলে যে, "আরে না, না।" লুসি বলে যে, "বাবা, আমার তো বিয়ে হয়ে গেছে। জেমসকে ভাগিয়ে দেওয়াই ভালো হবে।" এডওয়ার্ড বলে যে, "দেখো, আমার মনে হয় যে জেমসের সাথে আমাদের সোশ্যাল স্ট্যাটাসটা মিলত।" লুসি বলে যে, "আসলে বাবা, জেমস মিয়াকে তোমার মেয়ে ভাবে।" এডওয়ার্ড বলে যে, "অ্যাঁ? তুমি এর মধ্যে মিয়াকে কি করে জড়িয়েছো?" লুসি তখন বলে যে, "বাবা, তুমি নিশ্চয়ই চাইবে না যে আমি এমন কাউকে বিয়ে করি যাকে আমি ভালোবাসি না। এক কাজ করি, আজকের ডিনারে হেনরিকেও ডাকি। তুমিও ওর সাথে দেখা করতে চেয়েছিলে, তাছাড়া জেমসও ওকে দেখে বুঝে যাবে।" মিয়া বলে যে, "কাকু, আমি হেনরিকে দেখেছি। ও বড় লোক না, কিন্তু ও লুসিকে খুব ভালোবাসে।" লুসিও তার বাবার কাছে কাকুতি মিনতি করে এবং এডওয়ার্ড তাতে রাজি হয়ে যায় এবং বলে যে, "ঠিক আছে, তাহলে আজকে আমরা ইউহেহে হোটেলে মিট আপ করবো।" এবার লুসি হেনরিকে কল করে বলে যে, "হেনরি, আজ রাতে বাবা তোমার সাথে ডিনার করতে চেয়েছে ৭টার সময়।" হেনরি বলে যে, "হঠাৎ কি ব্যাপার?" তখনই লুসি বলে যে, "আসলে একটা বড়লোক বাড়ির ছেলে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে।" সেই শুনে হেনরি তো একটু ভড়কে যায় এবং বাড়ি এসে অনেক দামি দামি গিফটস অ্যারেঞ্জ করতে লেগে যায় শ্বশুরকে ইমপ্রেস করার জন্য। তার ঠাকুমা তখনই বলে যে, "কিন্তু আজ তো জেমসের জন্য তোমার যাওয়ার কথা ছিল।" হেনরি বলে যে, "দুটোই তো একই জায়গায়, আমি ঠিকই ম্যানেজ করে ওখানেও চলে আসবো।" এই বলে সে বেরিয়ে যায়। ওদিকে জেমস এবং তার মা আসে। জেমসের মা বলে যে, "আজ কিন্তু ভালো ইমপ্রেশন তোমাকে ফেলতে হবে, তাহলে আমরা ফিউচারে অনেক এগোতে পারবো। যদি এডওয়ার্ড লি রাজি হয়ে যায় তাহলে ওর মেয়ে আর কি করে না করবে।" জেমস মনে মনে ভাবে যে লোকে আমাকে যতটা বোকা ভাবে আমি কিন্তু ততটা না। সারা জীবন ছোট ছেলে হয়ে যদি থাকতে হয় তাহলে কিছুই করতে পারবো না। আজ আমি মজা দেখাবো। এবার ডিনার টেবিলে 6:50 বেজে যায়, তবু হেনরি আসে না। সেই ভেবে লুসি হেনরিকে কল করে তাকে রিসিভ করার জন্য বাইরে আসে। এবার হেনরি তখন তার ঠাকুমার সাথে আসছিল। সে তার ঠাকুমাকে বলে যে, "তুমি যাও, আমি আমার শ্বশুরের সাথে দেখা করে আসছি।" এবার লুসি যখন হেনরিকে আনতে গেছিল তখনই মিটিং রুমে জেমস এবং তার মা ও ঠাকুমা চলে আসে। ঠাকুমা এডওয়ার্ডকে বলে যে, "আমাদের ছোট ছেলে আপনার মেয়েকে খুবই পছন্দ করে, সেই ব্যাপারেই আমরা এগোতে চাই। ওরা দুজনেই যেহেতু দুজনকে খুব পছন্দ করে।" এডওয়ার্ড বলে যে, "দুজনেই দুজনকে? আসলে ব্যাপারটা না একটু কমপ্লিকেট। বিয়েতে যে আমার মত নেই তা না, তবে আমার মেয়ে বিবাহিত।" জেমস বলে যে, "এটা কি করে সম্ভব?" এডওয়ার্ড বলে যে, "আসলে মিয়া আমার মেয়ে না, মিয়া লুসির খুব ভালো একজন বান্ধবী। মিয়াই লুসির জায়গায় জেমসের সাথে মেলামেশা করেছে।" জেমস তো অবাক হয়ে যায় এবং বলে যে, "এটা হতেই পারে না।" ঠাকুমা বলে যে, "তাহলে আপনার মেয়ে কোনটা?" এবং এডওয়ার্ড বলে যে, "আমার মেয়ে আর তার স্বামী আজকে এখানে এসেছে।" এবং তখনই সেই ঘরে প্রথমে মিয়া ঢোকে এবং সে বলে যে, "আমি এডওয়ার্ড আঙ্কেলের মেয়ে নই, এই যে ওনার মেয়ে।" এবং তখনই লুসি এবং হেনরি আসে। হেনরিকে দেখেই জেমস আর জেমসের মা তো অবাক হয়ে যায় যে, "তুমি এখানে কি করছো?" হেনরিও তাদের দেখে অবাক হয়ে যায় যে, "তোমরা এখানে?" হেনরি বলে যে, "লুসি, তুমি কি আমার থেকে কিছু লুকিয়েছো?" এডওয়ার্ডও তখন বলে যে, "সবার সাথে পরিচয় করিয়ে দিই, এই যে আমার মেয়ে লুসি।" জেমস বলে যে, "কিন্তু তুমি লুসি?" লুসি বলে যে, "হ্যাঁ, আমি। আর আমি বিবাহিত, এই যে আমার স্বামী হেনরি।" জেমস বলে যে, "দাদা, তুমি তো কখনো বলোনি যে তুমি বিবাহিত।" লুসি তখন অবাক হয়ে যায় যে, "দাদা?" তখনই এডওয়ার্ড হেনরিকে চিনতে পারে এবং বলে যে, "এবার আমার মনে পড়েছে, তুমি তো ইউন্ডিং গ্রুপের সিইও, তাই না?" লুসি বলে যে, "ও, তুমি আমাকে মিথ্যা বলেছ?" হেনরিও তাকে চিমটি কেটে বলে যে, "সরি, কিন্তু তুমিও তো আমাকে মিথ্যা বলেছ।" এবার ঠাকুমা তো এই ম্যাচ মেকিং এ ভীষণ খুশি হয়। সে বলে যে, "বিয়ে তো আমাদের কোনো আলোচনা ছাড়াই হয়ে গেছে, এবার তাহলে আমরা ফর্মালি কথা বলি। আর মিয়া, তুমি যদি এডওয়ার্ডের মেয়ে নাও হও, তাও তুমি যদি জেমসকে পছন্দ করো আমরা বিয়ের কথা এগোতে পারি।" কিন্তু মিয়া বলে যে, "না, আমি আসলে অন্য কাউকে পছন্দ করি।" তখনই ম্যানেজার ওয়াং হেনরিকে কিছু একটা বলতে সেই রুমে আসে এবং মিয়া তাকে দেখিয়ে বলে যে, "আমি একে পছন্দ করি।" অর্থাৎ জেমসের তো একুলও গেল, ওকুলও গেল। এবার পরের দিনের দৃশ্য আমরা দেখতে পাই। লুসি আবারও ইউন্ডিং গ্রুপ জয়েন করে। হেনরি তাকে বলে যে, "আমি সিসিটিভি ফুটেজে সবকিছুই দেখেছি। তুমি চাইলে আমি ওদেরকে এক্ষুনি ফায়ার করে দিতে পারি। তোমার জয়েন করার কিন্তু কোনো দরকার নেই।" লুসি বলে যে, "না, আমি সিওর ফেক ওয়াইফের পর্দা সবার সামনে ফাঁস করতে চাই।" এই বলে লুসি তার ডিপার্টমেন্টে যায়। এবার সুপারভাইজাররা এবং বাকিরা তো ততদিনে জেনে গেছিল যে লুসি হচ্ছে কোল্ড হার্ট, কিন্তু সেই যে সিইওর স্ত্রী সেটা তো তারা তখনও জানতো না। সুপারভাইজার বলে যে, "আপনি এখানে এসেছেন?" এবং সে খুবই সম্মানের সাথে কথা বলছিল। লুসি বলে যে, "আজকে আমি এখানে সিইওর ওয়াইফের জন্য এসেছি।" এলেনা তখনই বলে ওঠে যে, "তুমি যত বড়ই ডিজাইনার হও না কেন, এভাবে কোম্পানিতে আসতে পারো না।"
লুসি বলে যে আচ্ছা, তুমি তো সিইওর ওয়াইফ, তা তোমাকে সিইও বলেনি যে আমার সাথে কোম্পানির কন্ট্রাক্ট হয়েছে 50 মিলিয়নের? বাকিরা বলতে থাকে যে কি ব্যাপার, এলেনা কি সত্যিই তাহলে জানতো না? এলেনা বলে যে ও, এই কন্ট্রাক্টটা, এটা তো আমি আমার হাজবেন্ডকে বলেছি তোমাকে সেকেন্ড চান্স দেওয়ার জন্য, তাই জন্যই এটা তুমি পেয়েছো। লুসি বলে যে বাহ, তাই? তুমি কি ভালো! এলেনা বলে হ্যাঁ, তাই তো। যা হয়ে গেছে তা ভুলে যাও, এবার থেকে ভালো করে কাজ করবে। আইয়ু বলে যে তুমি আমাকে আগে বলবে না, আমার তো 10টা চড় পেন্ডিং ছিল। এই কথা শুনে এলেনা আয়ুকেই ঠাস করে চড় মারে এবং বলে যে চুপ করো, তোমাদের কি সব কথা বলতে হবে নাকি? লুসি বলে যে আমি ভাবিনি যে তুমি এত ভালো অ্যাক্টর, যাই হোক, তুমি আর তোমার বন্ধুরা সবাইকে এক্ষুনি ফায়ার করা হবে। তখনই এলেনা বলে ওঠে যে বেশি বকো না, এক্ষুনি আমি আমার হাজবেন্ডকে বলে তোমার কন্ট্রাক্ট ফিরিয়ে নিতে পারি। সুপারভাইজার তখনই বলে যে এখানে কিন্তু ঝামেলা করবে না। লুসি বলে যে একদম চুপ, আগের বার আমাকে এখান থেকে বার করা হয়েছিল মিথ্যা অপবাদে। প্রেগনেন্ট ছিলাম আমি, তাই না? আর আমি সেই হসপিটালে একটু খোঁজ খবর নিয়ে দেখেছি এবং আমি জানতে পেরেছি এটা আসলে আইইউ টেস্টের রিপোর্টটা নিয়ে এসেছিল। কিন্তু আমি যতদূর জানি আইয়ুর এত বুদ্ধি নেই, নিশ্চয়ই কেউ ওকে কাজে লাগিয়েছে। আর সিসিটিভি ফুটেজ চেক করেই আমরা কিন্তু জানতে পেরেছি যে কে তাকে কাজে লাগিয়েছে। এলেনা তখনই বলে যে তোমার এত সাহস, তোমাকে আমি চাকরি পাওয়ালাম, অকৃতজ্ঞ, দূর হও। এবং সে লুসিকে ঠাস করে চড় মারতে যায়, কিন্তু তখনই সেখানে হেনরি চলে আসে ও তাকে দেখে বলে যে মিস্টার ডিং, লুসি আপনার স্ত্রীকে বুলি করছে। হেনরি বলে যে আমার স্ত্রী? সুপারভাইজার বলে যে হ্যাঁ, আপনার স্ত্রী, তো দেখুন কেমন ব্যবহার করছে, আপনি এক্ষুনি কোল্ড হার্টকে এখান থেকে বের করে দিন। কিন্তু এলেনার তো মুখ ততক্ষণে চুপসে গেছিল। হেনরি বলে যে বাহ, আমি তো জানতামই না যে তুমিই আমার স্ত্রী। ম্যানেজার ওয়াং তখনই বলে ওঠে আরে গাধারা, আসল ওয়াইফ হলো লুসি। এই কথা শুনে সবাই তো প্রচন্ড অবাক হয়ে যায় এবং হেনরি তখনই সবাইকে চাকরি থেকে তাড়িয়ে দেয়। সবাই এলেনাকে দোষ দিতে থাকে যে এলেনার দোষে এরকম হয়েছে, এলেনা আমাদের যা বলেছিল তাই আমরা করেছি। হেনরি তখন বলে যে তাই, তাহলে কি সিসিটিভি ফুটেজে আমি ভুল দেখেছি? সিসিটিভি ফুটেজ দেখলেই বোঝা যাচ্ছে তোমরা সবাই লুসিকে বুলি করেছিলে, ওটা কিন্তু পুলিশে দেয়া হবে। এবং সে সুপারভাইজার সহ সবাইকেই তাড়িয়ে দেয়। সুপারভাইজার বলে যে সবাইকে তাড়ালে জুয়েলার গ্রুপের ডিজাইন কে করবে? লুসি বলে যে আমি তার দায়িত্ব নিলাম এবং সবাইকে বিতাড়িত করা হয়। এবার আমরা হেনরির চেম্বারের দৃশ্য দেখতে পাই এবং তারা তো খুবই রোমান্টিক ওয়েতে ছিল। হেনরি বলে যে তুমি খুশি তো? এবং তখনই হেনরির ফোনে একটা মেসেজ আসে, যেখানে আমরা দেখতে পাই যে মিস লো নামে একজন মেসেজ করেছিল যে আমি দেশে ফিরে এসেছি। কিন্তু কে এই মিস লো? এইবার আমরা দেখতে পাই লুসি এবং মিয়াকে তারা শপিং করতে গেছিল। কিন্তু তারা যে দোকানে গেছিল সেখানের একটি সেলস গার্ল তাদের দেখে ভাবে যে এরা তো খুব গরিব, এদের নিশ্চয়ই খুব একটা পয়সা নেই, এবং সে তাদের সাথে খারাপ ব্যবহার করতে থাকে। সেই সেলস গার্লটি বলে যে আমাদের জামাই হাত দেবে না, ক্ষমতা নেই তো কিনতে এসেছো কেন? লুসি বলে যে এরকম কিছু কিছু লোক থাকে যারা অন্যদের ছোট করে, বাদ দাও, চলো আমরা অন্য দোকানে যাই। কিন্তু তখনই অপর একটি সেলস গার্ল এসে তাদের সাহায্য করে। এবার লুসি একটা ড্রেস পছন্দ করে, কিন্তু তখনই প্রথম সেলস গার্লটি বলে ওঠে যে টাকা তো দিতে পারবে না, আবার ধাসটামো হচ্ছে। এবার তখনই দোকানের মালিক মিস লো সেখানে আসে এবং প্রথম সেলস গার্লটিকে চাকরি থেকে তাড়িয়ে দেয়। মিস লো লুসিকে জিজ্ঞাসা করে যে তুমি কি স্পেশাল কোনো দিনের জন্য ড্রেসটা কিনছো? এবং লুসি বলে যে হ্যাঁ, আমার হাজবেন্ডের সাথে আমার ডেট আছে, হয়তো আজকেও আমাকে বিয়ের জন্য প্রপোজও করতে পারে। এবং মিস লো তার গলা থেকে নিজের নেকলেসটা খুলে দেয় এবং বলে যে এই ড্রেসের সাথে এই নেকলেসটা খুব মানাবে, এটা তুমি পরো। তখনই মিয়া বলে ওঠে যে না না, ওর স্বামী ওকে অনেক কিছু দেয়, এটা আমাদের লাগবে না। এই বলে তারা ড্রেস কিনে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু বেরিয়েই লুসির মনে হয় যে ওই মহিলাকে একটু কিছু অদ্ভুত লেগেছে। মিয়া বলে যে বাদ দাও, বেশি ভেবো না। ওদিকে আমরা দোকানের দৃশ্য দেখতে পাই। সেকেন্ড যে সেলস গার্লটি ছিল সে মিস লৌকে বলে যে মিস লৌ, আপনি সত্যিই খুবই দয়ালু, আপনি মালিক হিসেবে খুবই ভালো। কিন্তু মিস লৌ তাকেও চাকরি থেকে বার করে দেয়। সে বলে যে আমি যেটা না আমাকে কেউ সেটা বললে আমার খুবই রাগ হয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে হেনরি লুসির জন্য একটা সুন্দর ডেট প্ল্যান করেছিল, কারণ তারা বিয়ে করলেও সেটা তো খানিকটা ফেক ম্যারেজ ছিল। তাই জন্য সে আবারও বিয়ের জন্য লুসিকে প্রপোজ করতে চাইছিল। ওয়াং বলে যে স্যার, সব কিছু রেডি আছে, লুসি ম্যাডাম হ্যাঁ বললেই এদিক থেকে বাজি ফাটানো হবে। আর ভায়োলিন আর্টিস্ট এক্ষুনি আসছে। এবার তখনও ভায়োলিন আর্টিস্ট আসেনি, এবার লুসি তো সেখানে চলে আসে এবং হেনরি খুবই কিউটলি চেয়ার টেনে তাকে বসতে বলে।
ওদিকে ওয়াং তো দেখে যে ভায়োলিনিস্ট এখনো আসছে না কেন, এবং ভায়োলিন বাজাতে আসে মিস লু। এবং মিস লু হচ্ছে হেনরির এক্স গার্লফ্রেন্ড। ম্যানেজার ওয়াং বলে যে তুমি তুমি এখানে এসেছো, তুমি এখান থেকে চলে যাও। লু বলে যে আহা, এরকম ভেবো না, আমাদের ব্রেকআপের 5 বছর হয়ে গেছে, আমি কি বাচ্চা যে এখনো ঝামেলা করব? তখনই ওয়াং বলে যে তোমাকে যা টাকা দেওয়া হচ্ছে আমি তার চেয়ে ডাবল দিচ্ছি, কিন্তু তুমি মুখে একটা মাস্ক দিয়ে যাও। এবং লো তাতে রাজি হয়। এবার ওইদিকে আমরা হেনরি এবং লুসিকে দেখতে পাই। তারা তো নিজেরা ডিনার করছিল। এই সময় লুসি বলে যে কি ব্যাপার, ডেটে নিয়ে এলে কোনো গিফট দিলে না? হেনরি বলে যে বিয়ে হয়ে গেল আমাদের, এতদিন আবার গিফট কিসের, হ্যাঁ? তখনই লুসি যে কেকটা খাচ্ছিল তার ভিতর থেকে একটা রিং বেরিয়ে আসে। লুসি বলে যে এটা তুমি দিয়েছো। হেনরি বলে যে রিং, এখানে আবার রিং এলো কি করে? লুসি বলে যে আমি বুঝতে পেরেছি, তুমিই দিয়েছো। এবং তখনই হেনরি তাকে প্রপোজ করতে যায়। কিন্তু তখনই লো এসে সেখানে ভায়োলিন বাজাতে শুরু করে এবং অত্যন্ত বিচ্ছিন্ন সুরে ভায়োলিন বাজিয়ে ওঠে। এবং তখনই সে নিজের মাস্কও খুলে ফেলে। লো বলে যে হ্যালো লুসি, আমি হচ্ছি হেনরির এক্স গার্লফ্রেন্ড। এবং লো জোর জবরদস্তি তাদের ডিনার ডেট জয়েন করে। এবার তাদের একটা ডিশে টমেটো ছিল, কিন্তু তখনই লো সেই টমেটোগুলি তুলে নিতে নিতে বলে যে হেনরির কিন্তু টমেটোতে অ্যালার্জি আছে, ও এসব খায় না। হেনরি তখনই একটা টমেটো খেয়ে দেখিয়ে বলে যে না, আমার কোনো অ্যালার্জি নেই। আসলে লো ফলাতে চাইছিল যে সে হেনরিকে বেশি চেনে। লো এই সময় লুসিকে দেখে বলে ওঠে যে বাহ, তোমার মেকআপটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি এখন আর ওইসব মেকআপ টেকআপ করি না। লুসি মনে মনে ভাবে যে ও কি বলতে চাইছে, যে ও মেকআপ ছাড়াই সুন্দর আর আমি মেকআপ সুন্দরী? হেনরি তখনই বলে যে আমাদের কোম্পানি থেকে কিছু নতুন মেকআপ লঞ্চ করেছে, আমি তোমাকেও পাঠিয়ে দেবো, তুমিও সেটা ট্রাই করে দেখো, ভালোই লাগবে। আসলে হেনরি তাকে হালকা করে অপমান করে দেয়। হেনরি তখনই লোকে বলে যে দেখো লো, তোমার উপস্থিতি আমাদের ডেটে ইন্টারাপ্ট করছে, যাই হোক। এবং সে লুসিকে প্রপোজ করতে যায়। লো তখনই বলে যে আচ্ছা লুসি, আমি কি তোমার সাথে আলাদা করে কথা বলতে পারি? হেনরি বলে যে না। লুসি বলে যে দেখো, আমি তো আমার স্বামীর কথা শুনেই চলি, ও ডায়ে যেতে বললে আমি ডায়ে যাই, বাঁয়ে যেতে বললে বাঁয়ে যাই, সুতরাং ওর কথা ছাড়া আমি তোমার সাথে দেখা করতে পারবো না। এই কথা বলে তারা সেখান থেকে চলে যায়। এবার পরদিন সকালে তো লুসি রাগ করে তার স্কুটার নিয়ে আবার ডেলিভারিতে বেরিয়ে পড়েছিল, যে চাকরি আমি করব না, আমি ডেলিভারি করেই কাজ চালাবো। কিন্তু হেনরি তখনই গাড়ি করে তার পাশ দিয়ে আসে এবং তাকে পিক আপ করে নেয়। হেনরি বলে যে আমি বুঝতে পারছি তুমি রাগ করে আছো। লুসি বলে আমি কি বাচ্চা নাকি যে রাগ করব? হেনরি বলে যে তুমি তো বাচ্চাই। হেনরি তাকে বলে যে দেখো, আসলে লো ও আমার গার্লফ্রেন্ড ছিল প্রায় 3 বছরের জন্য, কিন্তু মাঝখানে বিজনেসে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছিল এবং আমি প্রায় ব্যাংক্রাপ্ট হয়ে গেছিলাম। আমি কিন্তু লোকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ওই আমাকে ছেড়ে গেছিল। তারপর থেকে আমি আরো কঠোর পরিশ্রম করেছি। এবং তখনই হেনরি তার ফোনের অনেকগুলি মেসেজ দেখায় যে লো তাকে অনেক মেসেজ করেছে। লুসি বলে যে ওকে ব্লক করনি কেন? হেনরি বলে যে দেখো, ও আলাদা আলাদা নাম্বার থেকে মেসেজ করেছে। লুসি বলে যে ঠিক আছে, দেখছি। এবং সেই ক্যাফেতে লোয়ের সাথে দেখা করতে যায়। লো তাকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে বলে যে এখানে লেখো তোমার কত টাকা চাই, যেই টাকার বদলে তুমি হেনরিকে ছেড়ে দেবে। লুসি বলে যে ঠিক আছে, এবং সেই একটা বিশাল নাম্বার লেখে 999499, বিশাল নাম্বার। এই দেখে লো বলে যে বাবা, তুমি এত লোভী? লুসি বলে যে লোভী না, আমি তো প্র্যাকটিক্যাল। তুমি এত দয়ালু, তুমি টাকা দিতে চাইছো, তা আমি নেব না কেন? লো তখন তাকে একটা 5 মিলিয়নের চেক বার করে দিয়ে বলে যে এটা 5 মিলিয়ন টাকা, এটাতে তোমার সারা জীবন চলে যাবে, এটা নাও আর হেনরির জীবন থেকে বিদায় হও। লুসি বলে যে হেনরির ওয়ার্থ 50 বিলিয়নের, আর তুমি আমাকে 5 মিলিয়ন দিয়ে ভাগাচ্ছ, তুমি কি আমাকে বোকা পেয়েছো? লো বলে যে হেনরি আসলে আমাকে ভালোবাসে। এবার হেনরি তখন সেখানে উপস্থিত হয় এবং লুসি হেনরিকে বলে যে হেনরি তুমিই বলো, তুমি ওকে ভালোবাসো না আমাকে ভালোবাসো? এবং হেনরি বলে যে তোমাকেই ভালোবাসি। এবং লুসি তখন বলে যে এবার বুঝেছো তো? এবং এখানেই আমাদের কিউট রোমান্টিক ভীষণ সুন্দর একটা ড্রামা শেষ হয়। তো আমার যারা সাবস্ক্রাইবার আর ভিউয়ার্স আছো, তোমরা কি সিঙ্গেল, কমিটেড নাকি ম্যারিড সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। এই মিষ্টি প্রেমের গল্পটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আর এই চ্যানেলে আমি কিন্তু তোমাদের জন্য অনেক কোরিয়ান আর চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি। তাই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করলে আমার খুবই ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।